বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নতুন দা এই গল্পটি। তাহলে শুরু করছি আজকের গল্প। অনেক দিন ইন্দ্রকে আর দেখি নাই। গঙ্গার তীরে বেড়াইতে গেলেই দেখি তাহার ডিঙি কূলে বাঁধা, জলে ভিজিতেছে, রৌদ্রে ফাটিতেছে। শুধু আরেকটি দিন মাত্র আমরা উভয়ে সেই নৌকায় চড়িয়াছিলাম, সেই শেষ। তারপরে সেও আর চড়ে নাই, আমিও না। দিনটা আমার খুব মনে পড়ে, শুধু আমাদের নৌকা যাত্রীর সমাপ্তি বলিয়াই নয়, সেই অখণ্ড স্বার্থপরতার যে উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখিতে পাইয়াছিলাম, তাহা সহজে ভুলিতে পারি নাই। হ্যাঁ, সে কথাটাই বলিব। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিঁধিতেছিল। আকাশে পূর্ণচন্দ্র চারিদিকে জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির, কহিল, থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারে লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে নে শিগগির, আমাদের বাড়ি আয়। 5 মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশন যাইতে হইবে, তাই তাড়াতাড়ি। ইন্দ্র কহিল, না তা নয়, আমরা ডিঙিতে যাব। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, কারণ গঙ্গার উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব, হয়তোবা সময়ে উপস্থিত হইতে পারিব না। ইন্দ্র কহিল, ভয় নেই, জোর হাওয়া আছে, একদম দেরি হবে না। আরে আমার নতুন দা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়েই যেতে চান। যাক, দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি। অনেক বিলম্বে ইন্দ্রের নতুন দা আসিয়া ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহার মুখ দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতার বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পামশু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রের কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, আরে তোর নাম কি রে? আমি ভয়ে ভয়ে বলিলাম, আমার নাম শ্রীকান্ত। তিনি দাঁত খিচাইয়া বলিলেন, আবার শ্রীকান্ত? শুধু কান্ত না, নে তামাক সাজ। ইন্দ্র, হুঁকো কলকে রাখলি কোথায়? দে তো, ছোঁড়াটাকে দে, তামাক সাজুক। ওরে বাবা, মানুষ চাকরকেও তো অমনি বিকট ভঙ্গি করিয়া কেহ আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর, আমি বরং তামাক সাজছি। আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম, কারণ তিনি ইন্দ্রের মাস্তুত ভাই, কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি MA পাশ করিয়াছেন। কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল। তামাক সাজিয়া হুঁকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন, আরে থাকিস কোথায় রে তুই কান্ত? তোর গায়ের ওই কালোপানা, ওটা কি রে? র্যাপার? হ্যাঁ, র্যাপারের কি শ্রী,
তেলের গন্ধে ভূত পালায়। এই খোল তো, খুলে পেতে দে, বসি। আমি দিচ্ছি নতুনদা, আমার শীত করছে না, এই নাও। বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানখানা তাড়াতাড়ি ছুঁড়িয়া ফেলিয়া দিল। তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়। আধ ঘণ্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল। কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল, নতুনদা, এ যে ভারী মুশকিলে পড়া গেল, আর তো পাল চলবে না। নতুনদা জবাব দিলেন, এই ছোঁড়াটাকে দে না, দাঁড় টানুক। কলকাতাবাসী নতুন দাদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল, দাঁড় কারুর সাধ্যি নেই নতুনদা, এত রেত ঠেলে উজান বেয়ে যায়, আমাদের ফিরতে হবে। প্রস্তাব শুনিয়া নতুনদা মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। তবে আনলি কেন রে হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমাকে থিয়েটারে হারমোনিয়াম বাজাতে হবে, তারা বিশেষ করে আমাকে ধরেছে। ইন্দ্র কহিল, তাদের বাজাবার লোক আছে নতুনদা, তুমি না গেলেও আটকাবে না। না, আটকাবে না? এই মরার দেশে ছেলেরা বাজাবে হারমোনিয়াম? চল চল, যেমন করে পারিস নিয়ে চল। এই বলিয়া নানান রূপ অঙ্গভঙ্গি করিলেন। তাহাতে আমার গা জ্বলিয়া গেল। ইহার বাজনা পরে শুনিয়াছিলাম, কিন্তু সে কথার প্রয়োজন নাই। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকিয়া উঠিলাম। তিনি এমনই দাঁত মুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি। বলিলেন, তবে যাও না, টানগে যাও না, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? তারপরে একবার ইন্দ্র, একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম। কখনো বা উঁচু পাহাড়ের উপর দিয়া, কখনো বা নিচে নামিয়া, এবং সময়ে সময়ে সেই বরফ ঠান্ডা জলের ধার ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল। আবার তারই মাঝে মাঝে তামাকবাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল। অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন, এতটুকু সাহায্য পর্যন্ত করিলেন না। ইন্দ্র একবার তাকে হালটা ধরিতে বলায় তিনি জবাব দিলেন, না না, এই ঠান্ডায় দস্তানা খুলে আমি আর নিমুনিয়া বাঁধাতে পারবো না। ইন্দ্র বলিতে গেল, না খুলে, হ্যাঁ, আমি দস্তানাটা মাটি করে ফেলি আর কি, নে নে যা করছিস কর তো। বস্তুত এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না। অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই না ছোট ছিলাম। পাছে একটুকু ঠান্ডা লাগে তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়ে আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ, গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গিয়াছে। থিয়েটারে পৌঁছাইতে রাত্রি 2টা বাজিবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন 11টা, তখন কলকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই, মুড়ি টুড়ি পাওয়া যায় না? ইন্দ্র কহিল, হ্যাঁ,
সামনে একটা বড় বস্তি আছে নতুনদা, সব জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে, তবে লাগা। ওরে ছোঁড়া, ওই টান 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 টান, একটু জোরে টান। হ্যাঁ রে, ভাত খাস নে? আরে ইন্দ্র, বল না বল না তোর ওটাকে একটু জোরে জোরে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না। যেমন চলিতেছিলাম তেমনিভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এখানে পাড়াটা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বাবু কহিলেন, হাত পা একটু খেলানো চাই, নাবা দরকার। অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন। আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতর যাত্রা করিলাম। যদিও বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে খাদ্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, ঠিক আছে নতুনদা, চলো, আমাদের সঙ্গেই চলো। একলা তোমার ভয় করবে তো, আমাদের সঙ্গে না হয় একটু বেরিয়ে আসবে। এখানে চোট্টর কেউ নেই, ডিঙি কেউ নেবে না, চলো। নতুনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, বুঝলি, জমকেও ভয় করি নে, জানিস তো। কিন্তু তা বলে ছোট লোকদের ডার্টি পাড়ায় ওখানে আমরা যাই না। বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়ামও হয়। অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি। কিন্তু আমি তাঁর ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রর সঙ্গে সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিলেন। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেইলি নাকিসুরের সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ধীরে ধীরে কহিল, এরা কলকাতার লোক কি না, জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না, বুঝলি তো শ্রীকান্ত। আমি বললাম, ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। তিনি অচিরেই বিএ পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সেই কাজ পাইয়াছে কিনা সে সংবাদ আমি জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন। না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনিতে পাই কি করিয়া। তখন তাহার প্রথম যৌবন, শুনি জীবনের এই সময়টা নাকি হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় আর কোনো কালে নয়। অথচ ঘণ্টাখানেকের সংসর্গে যে নমুনা আমি পাইয়াছিলাম, এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎই চোখে পড়ে, না হলে বহু পূর্বেই সংসার রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা। তবে ভগবানও তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিল, সেই খবরটা তো দেওয়া আবশ্যক। এই অঞ্চলের পথঘাট, দোকানপত্র সমস্তই ইন্দ্র জানা। সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানলা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে
কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নেই তাহাকে শিখিয়া বুঝানো যায় না। ইহারা অম্লরোগী নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভারাক্রান্ত কন্যাদায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয়, সুতরাং ঘুমাইতে জানে। দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব, এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসিতেন, তবে তাহাকেও মিথ্যা প্রতিপন্ন হইতে হইত, তাহা শপথ করিয়া বলিতে পারা যায়। তখন উভয়েই বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলোই একে একে চেষ্টা করিয়া আধ ঘণ্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম। কিন্তু ঘাট যে শূন্য। জ্যোৎস্না লোকে যত দূর দৃষ্টি চলে তত দূরই শূন্য। দর্জিপাড়ার নতুন দ্বার চিহ্ন মাত্র কোথাও নেই। ডিঙি যেমন ছিল তেমনই রহিয়াছেন। আচ্ছা, ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণপণে চিৎকার জুড়িলাম, নতুন কোথায় কে? ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল। এই অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুল্লোড়ের জ্বালায় সময় সময় ব্যতিব্যস্ত হইয়া উঠিত। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল, হ্যাঁ রে, বাঘে নিলে না তো রে? ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে কি কথা? হ্যাঁ, সে কি কথা? ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম, এ কথা সত্য, কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই। সহসা উভয়েরই চোখে পড়িল, কিছু দূরে বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে। কাছে গিয়া দেখি তাঁরই এক বহুমূল্য পামসুয়ের এক পাটি। ইন্দ্র সেই ভিজা বালির ওপরেই একেবারে শুইয়া পড়িল। শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছেন যে, আমি আর বাড়ি ফিরে যাব না রে শ্রীকান্ত। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস করিতেছিলাম, তখন এই দিকের কুকুরগুলিও সমবেত চিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস করিতেছিল। তাহা জলের মতো চোখে পড়িল। তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল, সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়াছে এবং ভোজন করিতেছে। তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনো চেঁচাইয়া মরিতেছে। অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া উঠিল, বলিল, আমি যাব। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। এই, পাগল হয়েছ নাকি ভাই? ইন্দ্র জবাব দিল না। ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বা হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস, আমি চললুম। তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। এ তাহার নিরর্থক শূন্য আস্ফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই
মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে। আমি নিশ্চয়ই জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না। সে যাইবেই। ভয়ের সহিত যে চির অপরিচিত, তাহাকে আমি কেমন করিয়া কি বলিয়া বাধ্য করিব? যখন সে নিতান্তই চলিয়া যায়, তখন আর থাকিতে পারিলাম না। আমিও যাহোক একটা হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম। এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া বলিল, তুই খেপেছিস শ্রীকান্ত? তোর দোষ কি? তুই কেন যাবি? আর কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তে আমার চোখে জল আসিয়া পড়িল। কোনো মতে গোপন করিয়া বলিলাম, তোমারই বা দোষ কি ইন্দ্র? তুমি বা কেন যাবে? প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশখানা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, আমারও দোষ নেই ভাই, আমিও নতুনদাকে আনতে চাইনি, কিন্তু কিন্তু একলা যে ফিরেও যেতে পারবো না, আমাকে যে যেতেই হবে। কিন্তু আমারও তো যাওয়া চাই, কারণ পূর্বে একবার বলিয়াছি আমি নিজেও নিতান্তই ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাগবিতণ্ডা না করিয়া উভয়েই ধীরে ধীরে অগ্রসর হইলাম। ইন্দ্র কহিল, বালির উপর দাঁড়ানো যায় না, খবরদার সে চেষ্টাও করিস নে, যেন জলে গিয়ে পড়বি। সম্মুখে একটা বালির ঢিপি ছিল, সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া ৫-৭টা কুকুর চিৎকার করিতেছে। যত দূর দেখা গেল, এক পাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা, একটা শৃগাল পর্যন্ত নাই। সন্তর্পণে আরও কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিতেছে। ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল, নতুনদা, নতুনদা। নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন, এই যে আমি এখানে। দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম। কুকুরগুলো সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল। তখন তাহার একটা পায়ে বহুমূল্য পামসু, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি, ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুনঠুন পেয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টা কালব্যাপী পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদের কম মেহনত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবুর ডাঙায় উঠিয়াই প্রথম যে কথাটি কহিলেন, আমার আরেক পাটি পামসু, সেটা ওখানেই পড়িয়া আছে সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্তৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন। তারপর কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন।
এবং সেই রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছাইতে পারিলাম, ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়াই আমাদের তিরস্কার করিতে লাগিলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম। না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন মাটি হইতে পারিত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এসব কখনো চোখে দেখি নাই। এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতে গেলেন। যে দেহটাকে ইতিপূর্বে এক ফোঁটা জল লাগাইতেও তিনি ভয় সারা হইয়া যাইতেছিলেন, কাপড় চোপড়ের শোকে দেহটাকেও তিনি বিস্তৃত হইলেন। উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহু মাত্রায় অতিক্রম করিয়া যায়, তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না। রাত্রি 2টোর পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল। আমার যে র্যাপারখানার বিকট গন্ধে কলকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন, সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রান্ত নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয়, পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে ইন্দ্রের খানি পরিধান করিয়া তিনি সে যাত্রায় আত্মরক্ষা করিয়া বাটি গেলেন। যাই হোক, তিনি দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন। তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব অত্যাচার সহ্য করিয়া আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতে রাত্রে কোঁচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাড়ি ফিরিলাম। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই গল্পে একটি লাইক করবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। তাছাড়া গল্প সত্যিই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।